তাহলে আমরা যখন এক এক্সেল ওপেন করব তখন আমরা কি করব, স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে এইখানে এক্সেল লিখে সার্চ দেব। এক্সেল লিখে সার্চ দিলে যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল থাকে তাহলে এক্সেলটা চলে আসবে। এরপরে এক্সেলের উপরে ক্লিক করলে এক্সেল সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, তাই না? এরপরে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমাদের যে মূল কাজটা, যেখানে আসলে আমাদের এক্সেলের মূল কাজ করতে হবে, এইখানে এইগুলো হলো কি কিছু টেমপ্লেট তৈরি করে রাখছে এক্সেলের নির্দিষ্ট, যেমন সেলস ইনভয়েস ট্র্যাকার, অর্থাৎ আপনার কোম্পানির যে সেলস কিভাবে হচ্ছে, কত টাকা কোথায় হলো, তার একটা কি টেমপ্লেট তৈরি করা আছে। এইটা দিয়ে আপনি যদি একজন কোম্পানির সেলসম্যান হন তাহলে এইটার সাহায্যে আপনার কয় টাকা সেল হলো বা কি আপনার কোম্পানির অন্যান্যরা কীভাবে কাজ করবে সেগুলো আপনি এখানে জানতে পারবেন। এভাবে বাকি আরও কিছু আছে এখানে, যেমন এটা হলো এক্সেলের পরিচিতি এখানে দেওয়া আছে, এখানে আরও অনেক কিছু আছে। এরপর আমরা রিসেন্টলি মানে খুব তাড়াতাড়ি যেগুলো কাজ করছি এক্সেলের উপরে, যেই ফাইলগুলো নিয়ে কাজ করছি সেই ফাইলগুলো এখানে ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে এখানে থাকবে আর কি, রিসেন্ট যেগুলো কাজ করছি আমরা সেই কাজগুলো এখানে থাকবে। তো আমাদের মূল কাজটা কোথায়? ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে, তাই না? তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মূল এক্সেল শিট যেটা বা এক্সেল ওয়ার্কবুক যেটা ওপেন হয়ে গেল। তো আমরা ডকুমেন্ট যেটা বা মাইক্রোসফট ওয়ার্ডে যেটা কাজ করতাম সেটাকে আমরা ডকুমেন্ট বলতাম, আর এক্সেলে আমরা এটাকে বলবো ওয়ার্কবুক। ওকে, ওয়ার্কবুক বা বুকও বলতে পারি, শুধু বুকও বলতে পারি। আচ্ছা, তো ওয়ার্কবুকের উপরে সবার উপরে যে লাইনটা, এটাকে আমরা কি বলবো? এখানে কি আমরা শিখতে আসছি না খাইতে আসছি? ছোঁয়াচে না, ছেড়ে 5 মিনিটের জন্য। এখন ওয়ার্কবুকে আমরা এই যে উপরের এই ইয়াটাকে কি বলতাম, এই উপরের এই কি পজিশনটাকে কি বলতাম? এই যে উপরে এখানে যে পজিশন, পুরো উপরে পজিশনটা কি বলতাম আমরা? উপরের পুরোটাকে কার কার মনে আছে? কারোর মনে নাই না? গুড, ভালো। টাইটেল বার, তাই না? এটাকে বলতাম কি? টাইটেল বার। এবং টাইটেল বারের নিচের অপশনটাকে কি বলতাম? ট্যাব, তাই না? আর এর নিচের যে অপশনটা এটাকে কি বলতাম? এটা হলো কমান্ডস বার, ঠিক আছে? এখানে কি বিভিন্ন কমান্ডসগুলো থাকবে, তাই না? যেগুলো নিয়ে আসলে আমাদের মূল কাজ, এই কমান্ডসগুলো এখানে থাকবে। এই তো এই পুরোটাকে নিয়ে, এইখান থেকে এই পুরোটাকে নিয়ে আমরা কি বলবো? কি বলতাম আমরা? রিবন, তাই না? রিবন বলতাম। রিবন মানে তো আমরা জানি, তাই না? একটা কি রিবন মানে মালা টাইপের কিছু এখানে বোঝাচ্ছে, অর্থাৎ একটা পুঁতির সাথে আর একটা পুঁতি, যেমন একটা সুতো দিয়ে, রিবন বলতে একটা সুতো, তাই না? তো ওই সুতো কি একটা পুঁতি পুঁতি এবং কয়েকটা পুঁতি একসাথে গাঁথা থাকে, তাই না? তো এইখানেও আসলে এগুলো এক একটা আলাদা আলাদা পুঁতি বলতে পারেন, সেই পুঁতিগুলো এক একটা সুতোর মধ্যে গাঁথা আছে, এই জন্য এটাকে আমরা রিবন বলি আর কি। যাই হোক, এরপরে এই পরিস্থিতিগুলো কিন্তু আমাদের সবারই জানা ছিল, আমরা কিন্তু সবাই শিখছি, কিন্তু আমরা খুব ভালো প্র্যাকটিস করছি, এই জন্য আমরা ভুলে গেছি, তাই না? আচ্ছা, এর আগের ইয়াগুলোতে অনেক অনেক প্র্যাকটিস করছি, এত প্র্যাকটিস করছি যে সব কিছুই ভুলে গেছি আর কি। যাই হোক, তো এরপরে আসে নতুন যে অপশনটা, এই যে এই এক কি এখানে একটা ইয়ে আছে, এইটাকে আমরা মূলত, এখানে দুটো অংশ আছে, এই একটা অংশ এবং এই একটা অংশ। এই অংশটার নাম দেখেন, এই অংশটা যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু সুন্দর করে নিয়ে এই অংশের নাম লেখা আছে নিচে। কি নাম লেখা আছে? নেম বক্স। তাহলে এই অংশটার নাম হলো কি? নেম বক্স। আর কেন এটাকে নেম বক্স বলতেছি আমরা একটু জানাচ্ছি, একটু পরে আমরা এটা জানতেছি। এরপরে পাশে একটা আছে, এটা হলো কি বলতেছে, হলো কি ফর্মুলা বার। হ্যাঁ, এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে আসে কি লেখাটা? আসে না? আচ্ছা, এখানে নিয়ে গেলাম, এই যে এগুলো, এটাকে বলতেছে কি? ফর্মুলা বার। এই ফর্মুলা বারে আমরা যে ভিতরে যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে শো করবে, এবং আমি এর ভিতরে যা যা লিখবো সেই কাজটা এখানে থাকবে। এখানে যে ফর্মুলা অর্থাৎ সূত্র নিয়ে কাজ করব। এক্সেল তো মূলত মনে করেন যে হিসাব নিকাশের বেশি মূলত কাজ। তো এই হিসাব নিকাশ করতে গেলে আমাদেরকে প্রচুর কি ফর্মুলা বা ফাংশন ইউজ করতে হবে, প্রচুর যোগ বিয়োগ করার জন্য, বা কি বলে
বিভিন্ন কিছু সর্ট আউট করার জন্য বিভিন্ন ফাংশন ইউজ করতে পারে হতে পারে, সেইগুলো এখানে শো করবে। বোঝা গেল? এখানে বিভিন্ন ফাংশনগুলো শো করবে এবং এর ভিতরে যা লিখবো সেই লেখাগুলো শো করবো এখানে। আচ্ছা, তো এটা আরও কীভাবে করবো আমরা একটু পরে দেখাচ্ছি। তো এখন তো আমাদের ওয়ার্কবুকে মূল কাজ হলো এই অংশের মধ্যে, তাই না? এই অংশটাই আমাদের মূল কাজ করতে হবে এবং এই কমান্ডসগুলো ব্যবহার করে এই অংশের মধ্যে আমাদের কাজ করতে হবে। তো এই অংশগুলোকে আমরা বলতেছি কি? ওয়ার্কশিট বা শিট। কি বলতেছি? ওয়ার্কশিট অথবা শিট, শুধু শিট বলতেছি। ওকে, এই শিটগুলো দেখেন, এই যেখানে শিট 1 লেখা আছে, আমরা চাইলে এখানে আরও শিট নিতে পারি। যেমন শিট 1, এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করলে দেখেন আরেকটা শিট চলে আসবে। এটা একটা শিট, এটা আর একটা শিট, দুইটা কিন্তু আলাদা আলাদা শিট। আলাদা আলাদা শিটে আমরা আলাদা আলাদা কাজ করতে পারি। আবার দুইটা শিটের সাথে দুইটা শিটের, হ্যাঁ, একসাথে দুইটা কাজ না, মানে দুইটা শিটকে একসাথে লিঙ্ক করা যায়, লিঙ্ক করে আমরা কাজ করতে পারি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এই ওয়ার্কশিটের ভিতরে মূলত থাকবে হলো কি? বিভিন্ন কলাম, বিভিন্ন রো। তো আমরা রো কাকে বলবো? এই যে 1 2 3 এটা হলো আমাদের রো, তাই না? এরকম হাজার হাজার এখানে রো আছে। এই প্রথম রোর নাম্বার হলো 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, মনে রাখেন। এভাবে রোর নাম্বারগুলো কী হবে? তাহলে আমরা যখন বলবো যে 17 নাম্বার রো, তার মানে কি এইটা হলো 17 নাম্বার রো, তাই না? এই রোটা 17 নাম্বার রো, মানে এটা রো। আর কলামের নেম, এর রোর নাম হলো 1 2 3 দিয়ে প্রকাশ করব। রোর নেম কি করব? 1 2 3 দিয়ে প্রকাশ করব, অর্থাৎ নাম্বার দিয়ে প্রকাশ করব। আর কলাম কি করব? লেটার দিয়ে প্রকাশ করব, এ বি সি ডি বা এ বি এ সি এ ডি বা বি বি এ বি 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 ডি, এরকম, তাই না? এই দিয়ে দিয়ে আমরা প্রকাশ করব। আচ্ছা, তো আমরা ডকুমেন্টে পড়ছিলাম এই যে প্রতিটা একটা একটা ঘরকে কি জানি বলে? হ্যাঁ, এই এক একটা ঘরকে কি জানি বলছিলাম সেল, তাই না? তাহলে এইগুলো কিন্তু এক একটা সেল। আচ্ছা, দেখেন এখন এই নেম বক্সে খেয়াল রাখেন, আমি যখন যে একটা সেল করতেছি এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখছেন? এখানে আছে এখন A4, আমি যখন এখানে যাচ্ছি এখানে হয়ে গেল D9, আবার এখানে যাচ্ছি এখানে হয়ে গেল কি I16। হ্যাঁ, অর্থাৎ এই প্রতিটা সেলের এক একটা নাম আছে। আবার এই নামটা এখানে শো করবে। আর প্রতিটা সেলের নামটা আমি কিভাবে পাবো? আপনারা, আমি সেলটা কয় নাম কোন কোন কলামে আছে, যে কলামে আছে না, যে কলামের মধ্যে, তাই না? এই হলো যে কলাম, এই যে কলামের কোনো একটা জায়গায় আমি কোনো একটা সেল আমি কি করছি? সিলেক্ট করছি। এনে ক্লিক করা মানে এটাকে সিলেক্ট করা। আবার পাশাপাশি 7 নাম্বার রোতে সেটা আছে, তাই না? রো বরাবর এখানে আছে। এই দুইটা মিলে হচ্ছে J7। তাহলে এই সেলের নামটা কি হলো? J7, তাই না? বা এখানে ক্লিক করলাম, এটা হলো M7, বা এখানে রাখলাম, এটার নাম হবে কি M14। এই দেখেন 4 নাম্বার, এটা কি 14 নাম্বার সেল, আর হলো M নাম্বার কলাম। এই M14, এই সেলের নামটা কি হলো? M14, তাই না? এই নামটাই এই বক্সে শো করবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? হলো এটা একটা পজিশন, এই সেলের একটা পজিশন হলো M14 নাম্বার, তাই না? এইটা হলো মূলত বিষয়, এই পজিশনেই করতে হবে। আচ্ছা, আপনাদের আরও সুবিধার, এখন ডকুমেন্টটা তো আমরা লিখে গেছি একটার পর এক, লাইন বাই লাইন, তাই না? লিখে গেছি, লাইন শেষ হয়েছে, পরে অটোমেটিক নিচে চলে আসছে। কিন্তু এইখানে আমাদের কিন্তু এক একটা সেল আলাদা আলাদাভাবে কাজ করবে, এক একটা সেলে এক এক রকম কাজ করতে হবে। আমি এক একটা সেলে যে কোনো নাম্বার লিখতে পারি, লেটারও লিখতে পারি, যা খুশি তাই লিখতে পারি। আচ্ছা, তো আমরা যদি এখানে কিছু লিখি, যেমন এই সেলের মধ্যে আমি একটু বড় আকারে কিছু একটা লিখবো। হ্যাঁ, কি তা বলে কি লেখা যায় বলেন? গভর্নমেন্ট অফ GOVERNMENT, গভর্নমেন্ট অফ দ্য পিপল। আচ্ছা, বানান ভুল হলে একটু এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে না, এটা এত সিরিয়াস কিছু না। দেখেন, আমি গভর্নমেন্ট অফ দ্য পিপল লিখলাম, এটাকে জুম আউট, যেখানে কিন্তু জুম, এটা এগুলো ব্যবহার কিন্তু আমরা জানি, তাই না? জুম আউট, জুম ইন করে আমি একটু বড় করে নিলাম। আচ্ছা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা কিন্তু আমি এই সেলে লিখছি। হ্যাঁ, এবং এই সেলে যে লিখছি সেটা কিন্তু ফর্মুলাভাবে লেখা দেখা যাচ্ছে, দেখছেন? গভর্নমেন্ট অফ দ্য পিপল। আবার এই সেলের লেখাটা কিন্তু ওভারল্যাপ হয়ে আর পরের সেলে চলে গেছে না, B1 এবং C1 চলে গেছে। আমি যখন B1 ক্লিক করলাম, এখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। ফর্মুলা বারে কি আছে? কিছু আছে?
ফাঁকা। অর্থাৎ এই লেখাটা সে কী করছে, এই সেলটার ওয়াইড ছোট বিধায় সে জায়গা পায় নাই পুরোটা আটানোর, এই জন্য সে ওভারল্যাপ করে আর উপরে গেছে। বাট এই লেখাটা কিন্তু ওই সেলের মধ্যেই আছে, এই সেলের বাইরে কিন্তু নাই। এটা কোন লেখাতে আছে? এটা কিন্তু এ সেলেই আছে। আমরা এখন চাইলে এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি। যেমন আমি এই সেলের এ এবং বির মাঝখানে যে একটা দাগটা আছে দেখতে পাচ্ছি না, এই দাগের এখানে আমি যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন দেখেন মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। এখন ক্লিক করে ধরে টান দিলাম, দেখেন সেলটা এখন কিন্তু বড় হয়ে গেল, তাই না? এখন একদম অ্যাকুরেট সেলের মধ্যে চলে আসলো, কিন্তু এই সেলটা কিন্তু ফাঁকা হয়ে গেল। আবার আগের মতো যদি নিয়ে এসে যাই, কন্ট্রোল জেড দিলাম, এখন আমি যদি এই সেলে কিছু লিখতে যাই, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, হ্যাঁ, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, আর কি আছে জানি না, বাই দেখেন এখন কিন্তু এই যে এখানে কিন্তু শুধু গভর্নমেন্ট লেখাটা শুধু শো করছে, তাই না? এখানে গভর্নমেন্ট, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ দ্য পিপুল এই সেলের মধ্যে, তাই তো? এটা এখন কিন্তু এইটা শো করছে। এখন কি এখানে আগে ফাঁকা ছিল দেখে এটার উপর দিয়ে সে দেখাইছে, কিন্তু এখন এই সেলে যেহেতু লেখা আছে এখন আর এটার উপর দিয়ে এটা আর যেতে পারবে না কখনোই। এই সেলের লেখাটা আগে শো করবে, দেন পরের লেখাটা। এই জন্য কী হয়েছে, এই লেখাটা সে আড়ালে পড়ে গেছে এইটার। এখন এটাকে আমরা দেখতে হলে এইখানে এটা ধরে টেনে দেখতে পারি, এই যে এখন দেখেন লেখাটা চলে আসছে। ওকে, এই যে চলে আসছে। আবার এটাকে আমরা কি করতে পারি, এটার উপর রাইট বাটন ক্লিক করে, সরি, এটা যদি ছোটো থাকে দেখেন এই দুইটার উপর যে মাঝখানে আমার মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক জাস্ট এখানে মাউস পয়েন্টার কী করবো, ডাবল ক্লিক করবো, দুটো ডাবল ক্লিক করলে ও নির্দিষ্ট একটা জায়গা নিয়ে নেবে। অর্থাৎ ওই লেখার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিবে, এর বেশি সে নিবে না বা কমও নিবে না। বোঝা গেল? যদি বলতে পারবো, এখন আবার বলতে পারেন স্যার এখানে তো অনেক জায়গা ফাঁকা, এটা আসলে ওর ডিফল্ট একটা, এই সেলের একটা ডিফল্ট জায়গা সে ওর মতো করে নিছে আর কি, এখানে ফাঁকা থাকলেও সমস্যা নাই। এভাবে আবার এটা দেখেন এই যে এইটা কিন্তু ইটা কিন্তু সেলের মধ্যে, C1 সেলের মধ্যে চলে গেছে, তাই না? আবার এটাকে যদি ডাবল ক্লিক করি, ওইটার মধ্যে জন্য আলাদা একটা জায়গা নিয়ে নিছে। ওকে, তাহলে এইটার ওয়াইড আর এইটার ওয়াইড কি একটা কিন্তু। তাহলে এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, যত খুশি তত বড় করতে পারি, ছোট করতে পারি, ওকে, করতে পারি। আচ্ছা, কয়টা আমাদের এই কাজ করলো? 9টা কাজ করলো না? 1 2 3 4 5 6 7 8, এই মাঝখানে একটা 9টা পজিশন কিন্তু এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন এটাকে আমরা ছোটো করে দিই। এটাকে যদি আমি বড় করে আবার এখানে এটার উপরে কিন্তু এখানে কিন্তু আমি ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলে ওর মতো করে মানে লেখার সাইজ অনুযায়ী সে নির্দিষ্ট হাতে চলে যাবে। ওকে, এইভাবে আবার এখানে যদি আমি আবার সংখ্যা 1 লিখি তাহলে আবার এটা ডান দিকে হবে আবার, হ্যাঁ, আবার কোনো নাম্বার লিখলাম এটা কিন্তু আবার বাম দিকে আসবে। অর্থাৎ আমি শুধু এইটার শুধু ফরম্যাটিং করছি, বাকিগুলোর ফরম্যাটিং করি নাই, তাই না? আচ্ছা, এখন আমি এই আমি এখানে লিখছিলাম, এটা ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পর দেখেন এই ফরম্যাটিং, এখানে যে ফরম্যাটিং করছিলাম কি রাইট অ্যালাইনমেন্ট অবশ্যই আছে, হ্যাঁ এখানে থাকবে। এখন এটাকে আমি যদি আমি লেফটে দিয়ে দিলাম, লেফটে চলে গেল। এখন আমি যদি এখানে আবার লিখলাম, লেখার পরে এই এটাকে কি করব, একটু বড় করব। বড় বলতে বাই ডিফল্ট ওর সাইজ, লেখার সাইজ কত থাকবে 11, তাই না? আমি লেখাটাকে বড় করলাম, এখান থেকে যে বড় করলাম, তাহলে বড় হওয়ার সাথে সাথে ওর কিন্তু কী হচ্ছে, রোর হাইটটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? ওকে, এরপরে এটাকে কি করলাম, বোল্ড করে দিলাম। আচ্ছা, এরপরে আন্ডারলাইন বা ইতালিক করে দিলাম, বাঁকা হয়ে গেল। এখন এইটা আমি এই লেখাটার একটা কি করছি, হাইট বড় করছি, সরি হ্যাঁ সাইজ বড় করছি, ইটালিয়ান মুড করছি, এরপরে কি করছি, বোল্ড করছি, তাই না? এখন আমি চাচ্ছি এইখানেও আমি সেম করতে চাই, এই নিচের লেখাটাতেও, এদিকে তাকান, এদিকে আমি এই লেখাটাকে এইখানেও সেম লিখব। তাহলে কি আমি কীভাবে লিখতে পারি, এখানে সেম লিখবো, সেম করব, সেম ফরম্যাটিং থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কপি করতে পারি। কীভাবে করতে পারি, এটা রেখে Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, সেম হয়ে গেল। এভাবে করতে পারি। অথবা আমাদের আরেকটা অপশন আছে, যেটা এটা সিলেক্ট করে যখন আমরা কপি করব তখন এরকম দাগ আসবে। আমি যতক্ষণ না অন্য কিছু লিখবো কোনো জায়গায়, ততক্ষণ এই দাগটা থাকবে, যে আমি যখন লিখে দেবো তখন এই দাগটা আবার চলে যাবে। বুঝতে পারছেন?
তো ওকে, এখন এটাকে আমি আরেকটা পজিশন নিতে পারি। কীভাবে নিতে পারি দেখেন, এই সেলটাকে যখন সিলেক্ট করছি তখন এই সেলের ডান পাশের নিচের দিকে এক কোনায় দেখেন একটা একটা পয়েন্ট আছে, দেখা যাচ্ছে চতুর্ভুজের একটা একটা পয়েন্ট আছে, তাই না? এটাকে বলতেছে হলো ফ্ল্যাশ কি অটোফিল অপশন। এটার নাম হলো অটোফিল অপশন। আমি যখন এই কোনায় মাউস পয়েন্টারটা নিয়ে যাবো তখন মাউস পয়েন্টারটা আমার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? প্লাস হয়ে গেছে, কালো প্লাস হয়ে গেছে। এটা কিন্তু হবে না, এই প্লাস কিন্তু না। আমি যখন এই যে একদম পয়েন্টে যাব তখন এরকম হবে, প্লাস চিহ্নটা কী হবে, এরকম হবে। এখন আমি মাউস পয়েন্টার ক্লিক করে ধরে যদি টান দেই তাহলে দেখেন এর হুবহু কপি এখানে চলে আসলো। এটাকে বলে অটোফিল অপশন। কি বলে? অটোফিল অপশন। আচ্ছা, এটাকে আমি ধরে যত দূর নিচে টান দেবো সব জায়গায় সেম প্যাটার্ন চলে আসবে। ওকে, আচ্ছা, এটা দেওয়ার পরে এটাকে যদি আমি আবার অটোফিল করি, দেখেন দেওয়ার পরে এইখানে অটোফিলের নিচে একটা কোনায় একটা অপশন আসছে না, অটোফিল অপশন। এইটা হলো মূল অটোফিল অপশনের এইখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন কপি সেল কিছু লেখা আসবে। কপি সেল বলতে এই সেলে যা যা করছে সেটা কপি হয়ে এখানে আসছে, বোঝা গেছে? এই কপি সেলটা সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন? কপি সেলটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে এই যেখানে। এখন আমি যদি এখান থেকে ফিল ফরম্যাটিং অনলি বলতে এই সেলে একটা ফরম্যাটিং করছি। কি ফরম্যাটিংগুলো করছি? ওই সেলে যেই লেখাই থাকবে। আচ্ছা, মনে করেন এই সেলে এই লেখা আছে না, আমি এই লেখাটাকে ডিলিট করে দিলাম। এখানে কিন্তু এখন এই লেখা নাই। এখানে যদি আমি এখন অন্য কিছু লিখি তাহলে কি হবে বলেন তো? অন্য কিছু লিখি, যেমন বি লিখলাম। আচ্ছা, বি লিখলাম, দেখেন ফরম্যাটিং কিন্তু সেম আছে, অর্থাৎ বিকে বোল্ড করা, ইটালিক করা, বির সাইজ কিন্তু কত 22, এটা কিন্তু সেম থাকবে। আমি এখানে ডিলিট করে যাই লিখি না কেন 5 লিখি, সেম ফরম্যাটিংই থাকবে কিন্তু। তার মানে আমি যখন এইখানে কোনো একটা ফরম্যাটিং করব, কোনো কিছু ফরম্যাটিং করব, আসলে এটার ভিতরে কিন্তু যে লেখাটা ফরম্যাটিং হচ্ছে এটা কিন্তু বিষয় না। ওখানে বিষয়টা হচ্ছে যে ওই সেলটা ফরম্যাটিং হচ্ছে, ওই সেলটা নির্দিষ্ট একটা ইয়াতে ফন্টে বা নির্দিষ্ট একটা ইয়াতে সাইজে ফরম্যাটিং হচ্ছে। ওকে, হ্যাঁ, ওইখানে আমি যাই লিখবো ওই ফরম্যাটিং অনুযায়ী লেখা থাকবে, বোঝা গেছে? যেমন এইখানে আমি নর্মাল লিখলে কি হচ্ছে, নর্মাল লেখা, এটা নর্মাল বাই ডিফল্ট যে লেখাটা সেই লেখাটা কিন্তু 5 সেই লেখাটা আছে, তাই না? আর এইখানে আমি যদি আমি 8 লিখতে চাই তাহলে এটা কিন্তু একটা ফরম্যাটিং আছে। কি ফরম্যাটিংগুলো? কি বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে এবং ইয়া হয়েছে। তার মানে এখানে আমি যাই লিখি না কেন সেটা ফরম্যাটিং হবে। আচ্ছা, এখন আমি যদি এখন যখন এটাকে টান দিব, টান দেওয়ার পর এখানে ফিল সিরিজটা কপি হয়ে আসছে, তাই না? এখানে যা আছে সেটা কপি হয়ে আসে। এখানে কি আছে? কপি সেল, অর্থাৎ এই কপির মধ্যে, এই সেলের মধ্যে যা যা আছে সব কিছু কপি হয়ে আসছে। এখন আমি যদি ফিল সিরিজটা পরে দেই, নাম্বার যেহেতু তখন এই জন্য ফিল আসছে, আমি যদি এখানে লেটার থাকতো, দেখেন এই যে লেখাটা থাকতো এখানে কিন্তু তখন আর ফিল সিরিজটা আসবে না। এখন কিন্তু ফিল সিরিজ আছে এখানে, মাঝখানে নাই। এখন ফিল ফরম্যাটিং অনলি আসছে। অর্থাৎ ফিল ফরম্যাটিং যদি এখন আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু লেখা ছিল আগে কি, বুঝেন নাই? আবার এখানে দেখি হেড বানান কি এইচএডি না এইচএডি। ওকে, এখন এই মাথাকে কি করবে, এখন ফরম্যাটিং করি, তাই না? বোল্ড করলাম আর একটু বড় করে দিলাম। আচ্ছা, এরপরে ইটালিক করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে ইটালিক করব না, এটা ইটালিক থাকবে না। আর নিচে এটাকে কি হ্যান্ড, এই হ্যান্ডকে আমরা কি করব, এটার সাইজ কত? ফন্ট সাইজ হলো 20, এটার ফন্ট সাইজ দিব হলো আমি। আচ্ছা, এখন দেখেন এটা আমি কোনো সাইজ দেব না। এখন এই হেডকে একটা কি করছি, আমি ফরম্যাটিং করছি। কি ফরম্যাটিং করছি? বোল্ড করছি, হ্যাঁ, এবং এটা সাইজ বড় করছি, তাই না? 20 সাইজ আমি ইটালিকও করে দিলাম, কিন্তু এইটাতে আমার কোনো ফরম্যাটিং করা নাই, তাই না? এখন আমি চাচ্ছি এইখানে যে ফরম্যাটিং করছি এইখানে সেম ফরম্যাটিং করব, বাট লেখা ভিন্ন ভিন্ন থাকবে। ওকে, তো আমি কি করলাম, এটাকে টেনে এখান থেকে এই ফিল সিস্টেমকে ধরে টেনে নিচে নিয়ে গেলাম। কি হয়ে গেল, ওই লেখাটা হেড সব লেখা কপি হয়ে আসলো। কিন্তু আমি তো এখানে হেড লেখা থাকবে না, এখানে আমার হ্যান্ড লেখাই থাকবে, তাই তো? তো আমি তখন কি করবো, এখানে যাব, এখান থেকে ফিল ফরম্যাটিং অনলি ক্লিক করব। ফিল ফরম্যাটিং, এইগুলো যে কাজ করতেছে এগুলোর ফরম্যাটিং। ওকে,
এই ফরম্যাটে ক্লিক করার পরে দেখেন এখানে হ্যান্ড লেখা ঠিকই আছে, বাট এইটার যে ফরম্যাটিংগুলো করছিলাম সেটা কপি হয়ে ওইখানে বসে গেল, শেপগুলো বা ভিতরে যে ফরম্যাটিংগুলো চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? ওকে, এভাবেও করতে পারি। ফিল ফরম্যাটিং অনলি যে এইখানেও করতে পারি, যেমন এইটা যদি আমি এইটার ফরম্যাটিংটা এইখানে দিতে চাই, এইখানে ফরম্যাটিং কী কী আছে, বোল্ড ইটালিক এবং 22, আর এইটার ফরম্যাটিং আছে 20, তাই না? বোল্ড ইটালিক এবং 20 লেখা। আমি যদি এইটার ফরম্যাটিং এইখানে করতে চাই, দেখেন এই যে একটা অপশন আছে, দেখেন এটা কি ফরম্যাটিং পেইন্টার, ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পর আবার মাউস পয়েন্টারের সাথে একটা ব্রাশ চিহ্ন আসছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটার সাইজ 22 হয়ে গেছে, দেখছেন? সাথে বোল্ড ইটালিক তো আছেই। তো যেটা এটাতেও ছিল এটাতে ছিল, কমন জিনিস থাকবে, সাথে আর যেটা কমন আনকমন ছিল ওইটা এখানে বসে যাবে। ওকে, তো এইভাবে আমরা ফরম্যাটিং করতে পারি। আবার এটাকে ধরে যদি টান দিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আর কি আছে, ফিল উইদাউট ফরম্যাটিং। এদিকে তাকান, ফিল মানে কি? ফিল মানে কি? একটা গ্যাপটাকে পূরণ করা। ফিল মানে কি? এরকম একটা কিছু। হ্যাঁ, এখানে ফিল ইন দ্য গ্যাপ বলি না আমরা, এইখানে বিষয়টা এরকম। তো ফিল উইদাউট ফরম্যাটিং, আগেরটা শুধু অনলি ফরম্যাটিং হয়েছে, বুঝেন? আগেরটা কি হয়েছে? অনলি ফরম্যাটিং। আর এখন হচ্ছে ফিল উইদাউট, অর্থাৎ ফরম্যাটিং ছাড়া যেটা আসবে সেটা। অর্থাৎ ফরম্যাটিং ছাড়া কী আছে দেখি কী হয়। ফরম্যাটিং ছাড়া শুধু হেড লেখাটা আসবে। এইখানে যদি আমি এই হেডের এইখানে এগুলো তুলে দিলাম, ওকে, এই যে ওনাকে আমি ছোটো করে দিলাম, তাহলে এখন এটাকে আমি যদি ক্লিক করে নিচের দিকে নামাই, এই হেড বসে গেল। এখন এখানে আমি ফিল উইদাউট ফরম্যাটিং দিলাম, আগের হেড লেখা থাকবে কিন্তু কোনো ফরম্যাটিংটা আসবে না। এটার ফরম্যাটিং কি একদম 10 না, কোনো হেড বোল্ড ইটালিক নাই, কিন্তু এটার আগেরটা বোল্ড ইটালিক ছিল ওইটাই থাকবে। বুঝলেন নাই, তাই না? তাহলে এটার করতে হবে, এইটার বোল্ড ইটালিক ছাড়া দিই, হ্যাঁ, আর এইটার বোল্ড ইটালিক দিয়ে দিই। ওকে, এইটার বোল্ড ইটালিক নাই কিন্তু এটার ফন্ট সাইজ কত? 22 আছে, তাই না? আর এটার বোল্ড ইটালিক আছে কিন্তু এটার ফন্ট সাইজ কত? 10। এখন এটাকে যখন আমি করবো, টেনে নিলাম, এইটার যে ফরম্যাটিং যা যা আছে সব কপি হয়েছে। এখন যদি আমি এটাকে ফিল উইদাউট ফরম্যাটিং দেই, তাহলে কি হলো বলেন তো? এইটার যে ফরম্যাটিং ছিল, এটার কি ফরম্যাটিং ছিল? বোল্ড ইটালিক ছিল না? আর এটা কিন্তু সেই বোল্ড ইটালিক এটাতে নাই, কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ হয় না এখানে, তাই না? ফন্ট সাইজ এটাতে যা ছিল ওইটা এটা আগেরটাই ছিল, অর্থাৎ এইটার ফরম্যাটিংটার ফন্ট সাইজ না, তাই না? এটার ফন্ট সাইজ 10 ছিল, কিন্তু এই ফন্ট সাইজ কিন্তু এখানে নেবে না, ওই যে উইদাউট ফরম্যাটিং বলছি, নেবে না। আবার এটার ফন্ট সাইজ ফরম্যাট কী ছিল? বোল্ড ইটালিক ছিল, কিন্তু এই লেখাটার ফন্ট কি ছিল না, বোল্ড ইটালিক্স থাকবে না। ওকে, অর্থাৎ এখানে লেখা যদি অন্য লেখা থাকতো, হ্যান্ড লেখা থাকতো, এটাকে ধরে যদি আমি এখন করলাম, করার পরে এখান থেকে ফিল উইদাউট করে দেই, দেখেন লেখা সব কিছু সেম থাকবে, মানে আগের মতোই থাকবে, কিন্তু এইটার ফরম্যাটিং এখানে বসবে না। এই আর কি, এই যে ফরম্যাটিং করছে সেই ফরম্যাটিং কোনটা এখানে বসবে না। বোঝা গেল? এই কিন্তু জাস্ট লেখাটা চেঞ্জ হয়েছে, হ্যান্ডের জায়গায় হেড হয়েছে। এটা হলো কি, হেড লেখাটা আসলে মান, হেড লেখাটা হলো এই সেলের মান, এটা মানটা এখানে বসে যাবে, কিন্তু হ্যান্ডের পরিবর্তে হেড হয়েছে, বাট কোনো ফরম্যাটিং আসে না এখানে। এই আচ্ছা, সবগুলো সিলেক্ট করে কেটে দিলাম। এরপরে আমরা এখন কিছু 1 2 লিখি, এখানে 1 2 লিখলাম, তাই না? এখন আমার আরও 1 2 3 4 5 6 এখানে লেখার দরকার, তাই না? এখন আমি যদি বারবার এভাবে লিখতে যাই তাহলে আমার কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময় লাগলে আমার আসলে এক্সেলের দরকার নাই। এক্সেলের কাজ হলো আপনার কাজটাকে সহজ করে দেওয়া। ওকে, তা আমি 2ও রাখলাম না, শুধু 1 রাখলাম, রেখে এই যে ফিল অটো সিরিজে এইখানে যাব, অটো ফিলের অপশনে গিয়ে এটা টান দিলাম। টান দিলে কি হবে? মূলত এটা কপি হয়ে যায়। টান দিলে কি হচ্ছে, এখানে যে ফরম্যাটিং ছিল সেই ফরম্যাটিং কপি হয়েছে, কিন্তু আমি কি করব, এইখানে এই অটোফিল অপশনে গিয়ে যদি ফিল সিরিজ করে দিই, সিরিজ মানে কি 1 2 3, তাই না? সিরিয়াল ক্লিক করে দিলাম, দেখেন 1 2 3 4 5 6 সিরিয়াল কিন্তু চলে আসছে, তাই না? যত দূর ছিল তত দূর চলে আসছে। এইভাবে আমি যদি ধরে টান দিই তাহলে দেখেন যে 19 20 30 21 এইভাবে চলে আসবে। ওকে,
আবার এটাকে যদি আমি 1 এবং নিচে লিখলাম 2 লিখে ইন্টার দিলাম। এখন যদি আমি এই দুইটাকে সিলেক্ট করি, দুইটাকে একসাথে সিলেক্ট করে অটোফিল অপশন ধরে টান দেই, এখানে আমাকে আর ফিল সিরিজ করতে হবে না, সে অটোমেটিক 1 2 3 সিরিয়াল নিয়ে নেবে। এখন এখানে আমার অটোফিল সিরিজ অপশন দরকার নেই, সে অটোফিল এই যে ফিল 1-এর পর 2 এখানে লিখছি, এই সেই 3 তাহলে 1-এর পর 2 ও তখন চিন্তা করে গ্যাপ কত, 1-এর পর 2 মানে একটা একটা করে, একটার পর একটা, 1-এর পর 2 2-এর পর 3 এভাবে আসবে। কিন্তু আমার এখানে কি থাকতো, 2-এর পরে 3 থাকতো, 2-এর পরে ইন্টার দিয়ে 3 লিখলাম, হ্যাঁ তাহলে 3 না 4, তাহলে এখানে গ্যাপ কত, 2 2 করে না, 2-এর পর 4 মানে 2 গ্যাপ। আমি এই দুটাকে সিলেক্ট করে যদি অটোফিল অপশন ধরে টান দিই, তাহলে দেখেন 2 4 6 8 10 এই অনুযায়ী আসবে ফিল সিরিজটা। বোঝা গেছে? এই এইখানে 1-এর পর 2 মানে কি একটা একটা করে গ্যাপ ছিল না, 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 1 যোগ করলে 4, তাই না? এইভাবে আসছে না? আর এইখানে 2-এর সাথে 2 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8 এইভাবে আসছে। ওকে, এই সিরিজ অনুযায়ী আসবে এখানে, অর্থাৎ একটার মাঝখানে 2 2 করে ব্যবধান থাকবে। বোঝা গেছে সাদিয়া? যেমন আমি যদি 5 আর ইন্টার দিয়ে 10 লিখলাম, তাহলে ব্যবধান কত, 5 5 করে না? এখন আমি দুইটাকে সিলেক্ট করে অটোফিল অপশন ধরে টান দিলে সে 5 5 গ্যাপে আসে, 5 10 15 20 25 এইটাই। বোঝা গেছে? এই আর এখানে এটাই বোঝার, আর কিছু নাই। আচ্ছা, আমরা সিলেক্ট করতে পারবো না সবগুলো। এখন এগুলো সবগুলো সিলেক্ট করে ডিলিট করবো কেমনে? হ্যাঁ দেখেন দুইটা অপশন এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই সেলটা সাদা কেন আর এই সেলগুলো ইয়ে হলো কেন বলেন তো, কালো হলো কেন? সিলেক্ট করা না, এই জন্য না। আমি আসলে কোন সেলটাকে ধরে সিলেক্ট করছি, প্রথম সেলটা এটা, এই জন্য এই সেলটা আসলে ও অ্যাক্টিভ দেখাচ্ছে। মূলত এই সেলটা কিন্তু সিলেক্ট, কিন্তু অ্যাক্টিভ থাকার কারণে, অর্থাৎ আমি এই সেল থেকে শুরু করছি কাজ, এই জন্য ওই সেলটাকে সিলেক্ট ধরে আছে। কি ধরে আছে? মানে অ্যাক্টিভ ধরে আছে ওই সেলটা। আমি এখন যাই কাজ করবো কিনা আমার কাজ কিন্তু এগুলো, আমি যদি এখন অন্য কাজ করি দেখেন যে এখানে ওই সেলটাতে কাজ শুরু হবে, অন্য সেলে কিন্তু কাজ হবে না। অন্য সেল সিলেক্ট হচ্ছে বাট কাজ হচ্ছে এই সেলে। ওকে, এটা হলো অ্যাক্টিভ আছে, এই জন্য এই সেলটাকে সাদা দেখাচ্ছে, কিন্তু আসলে ওই সেলটা কিন্তু সিলেক্ট আছে। 3 3 হ্যাঁ আচ্ছা, আমি যদি এইখান থেকে টান দেই, এই দেখেন এই সেলটাকে সে ধরবে। আচ্ছা, এবার আমি এইখান থেকেই টান দিলাম, মনে করেন এই সেলটা অ্যাক্টিভ হয়ে আসছে, তাই না? এখন আমি যদি এই সেলে কাজ করতে চাই, কিন্তু আমি এখানে সিলেক্ট অবস্থা রাখবো, আমি এখন এখানে ক্লিক করলে সিলেক্ট অপশন কিন্তু ছেড়ে যাবে, ছেড়ে গিয়ে এই সেলটা অ্যাক্টিভ হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি কি এভাবে সিলেক্ট করে ধরে আমি এই সেলটাকে কাজ করবো, তাই না? তখন আমি কি করবো, কন্ট্রোল ধরে যদি এই সেলে সিলেক্ট করি, তাহলে দেখেন আমার কি হচ্ছে, এই সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? তাহলে না কন্ট্রোল, তাহলে দুইটা সেলই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কাজ না এভাবে না, সরি, ও এভাবে না করে আমি যদি এখন এই সেলে কাজ করি 6 নাম্বার, এটা কি E5 সেলে কাজ করতে চাইলে আমাকে ডাউন আরো কি বা লেফট আরো কি ক্লিক, তাও তো হচ্ছে না কেন কেন না 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 কীভাবে জানা গেলো। যাই হোক, যে সেলটাকে শুরু করবো আসলে মূলত ওই সেলটাকে সে অ্যাক্টিভ ধরে নিয়ে আসে, এই জন্য কাজ করতেছে। এখন আমি সবগুলো সিলেক্ট করে কী করতে চাইছিলাম, ডিলিট করতে চাইছিলাম, তাই তো? এখন সিলেক্ট করে এখন যদি আমি ব্যাক স্পেস ক্লিক করি, দেখেন ব্যাক স্পেস ক্লিক করলে দেখেন শুধু ওই সেলেই কিন্তু প্রথম সেল, যে সেলটাকে সিলেক্ট করা শুরু করছি ওই সেলটা ডিলিট হয়ে গেছে, মানে বাকি সেলগুলো কিন্তু ডিলিট হচ্ছে না, তাই না? এখন কিন্তু ইয়ে হবে না। এখন যদি আমি ডিলিটে ক্লিক করি তাও হবে না, কিন্তু আমাকে প্রথম কাজটা কী করতে হবে, এই সেলটা থেকে সিলেক্ট করে ধরে সরাসরি ডিলিট বাটনে ক্লিক করব, তাহলে সবগুলো একসাথে ডিলিট হয়ে গেল। ওকে, সবগুলো যদি একসাথে ডিলিট করতে চাই, সবগুলো যেগুলো একবার ডিলিট করবো সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে যাবে। ব্যাক স্পেস ক্লিক করলে কি হবে, শুধু প্রথম সেলটা শুধু কাজ করবে, বাকি সেলগুলোতে সে কাজ করবে না। আচ্ছা, তাহলে ডিলিট করার জন্য কি সবগুলো একসাথে ডিলিট করতে চাইলে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব। ওকে, আচ্ছা ওকে, এইভাবে আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আমরা কিছু যোগ বিয়োগ করি, তাই না? যোগ বিয়োগ কেমনে করব, অলরেডি আমরা যোগ করছি, তাই না? যোগ আমি প্রথমে কিছু সংখ্যা লিখি, 4
8 9 6 10 যা মন চায় তাই লিখলাম। ওকে, আবার এই পাশের কলামে লিখলাম, আবার পাশের কলামে কিছু সংখ্যা লিখি, এই যে লেখা বলছি তাই না। এখন আমি যোগ করবো কি এটার সাথে এটা, তাই না? তো এটার সাথে এটা যোগ করতে চাইলে এখানে সমান সমান কি করতে পারি, সমান সমান দিয়ে আমি যদি এখন 4 যোগ 5 লিখি হবে, 4 যোগ 1 না, 1 লিখলে কিন্তু হবে না, তাই না? কেন হবে না? আমি যখন হয়েছে তো 4 যোগ হয়েছে, 5 যোগ পাইছেন আপনি, যোগফল পাইছেন, কিন্তু আমি যখন এইখানে চেঞ্জ করবো 4-এর জায়গায় যদি আমি এখন 5 দিই, তাহলে 5 আর এই দুটা যোগ করলে কত হওয়ার কথা, 6। এখানে কিন্তু 6 হওয়ার কথা, কিন্তু সেটা কি হয়েছে, 6 হয় নাই। কিন্তু আমি যখন এটাকে সমান সমান দিব, যে কোনো মনে রাখেন, যে কোনো ফর্মুলা বা ফাংশন লেখার আগে আপনাকে সমান সমান দিতে হবে, না দিলে কিন্তু ফর্মুলা ফাংশন কাজ করবে না, বোঝা গেছে? তাহলে সমান সমান আমাদের মাস্ট দিতেই হবে। ওকে, এরপর আমি এই 5 অর্থাৎ 5 নাম্বার 5টা কোথায় আছে, A1 সেলে, তাই না? A1 সেল যোগ, আমি কিন্তু এখানে ক্লিক করতেও পারি অথবা সরাসরি B1 লিখে দিতেও পারি, যে B1 লিখে দিলেও হবে, বোঝা গেছে? লিখে ইন্টার দিলাম। এখন 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে। এখন আমি যদি এখানে 5 1-এর জায়গায় 4 দিই, তাহলে এখানে দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। স্যার ধরেন 5 দুই জায়গায় আছে, তাহলে যদি সিলেক্ট করি কোনটা আসবে? বুঝি নেই, এখানে তো 5 একটা আছে তাই না? এখানে এই এখানে যে যদি 5 লিখে দেই, এটা আসবে। এই যে 5 5 10 হয়ে যাবে। না, ধরেন এই যে 5 আছে, এই পাশে 5 A1 A1 নাম ধরে বলেন না। ওকে, তাহলে আমরা যোগ একসাথে যোগ করলাম, এটা আমরা অবশ্য সেল রেফারেন্সে দেখাবো আরও। এরপরে যোগ বিয়োগ করবো কেমনে, আমি যদি এখন এই যে দুইটা যোগ করার পরে এইটার মান যে আমরা 10 পেলাম, এখন কিন্তু C1 সেলের মান কিন্তু এখন এখানে 10। ভাইবেন না যে সি সেলের মান, তাহলে আমরা তো এখানে তো মান পাইলাম A1 এবং B1 যোগ করে, তাহলে C1 এর মান এটা হবে কেন? এখন C1 এর মানে যাই থাকবে, যেভাবেই পান না কেন, যাই থাকবে ওইটাই তার মান। ওকে, এখন তো আমি এইটার সাথে এইটা বিয়োগ দিই। ওকে, এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করে বিয়োগ দিতে হয় কিভাবে, বড় থেকে ছোট বিয়োগ দিতে হয় অবশ্যই, তাহলে আমাদের আগে বড় দিতে হবে। তাহলে C1 মাইনাস এই যে B1 দিয়ে ইন্টার দিলাম, এখন কিন্তু আমরা 5 পাইলাম। এখন আমি যদি সবগুলো ড্র্যাগ করে নিচের দিকে টান দিই, তাহলে সবগুলোর সাথে সবগুলো বিয়োগ হয়ে যে সংখ্যাটা এখানে আমরা পাই যাবো, তাই না? আর আমরা যদি করতাম, উল্টা দিতাম, 5 থেকে -10, 5 থেকে 10কে বিয়োগ দিতাম, তাহলে কি হতো বলেন তো, -5 আসতো, তাই না? কি বুঝতে পারছেন বেনজির? মাইনাস কেন আসলো এটা না আপনার স্যারকে জিগাইন, আপনার স্যারকে জিগাইন, আপনার